তাহলে এভাবে আমরা 1 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত শেষ করে ফেলবো। অলরেডি আমরা 5 পর্যন্ত শেষ করে ফেলছি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্রবণীয়তা। আসবে এই চ্যাপ্টার দিয়ে প্রশ্ন করলে এটা দিয়ে প্রশ্ন মাস্ট আসবে। এটা লিখে রাখতে পারো। কোনটা পানিতে দ্রবীভূত হবে? নাইট্রোজেন পেন্টাক্লোরাইড সম্ভব কিনা? সম্ভব হবে? প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এর পার্ট 2। গত ক্লাসে আমরা পার্ট 1 করেছিলাম। তোমরা যারা পার্ট 1 করোনি তারা পার্ট 1টি দেখে আসতে পারো। পার্ট 1 এর লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো এখন আমরা পড়ব পার্ট 2 রাসায়নিক বন্ধনের যে প্রয়োগিক দিকগুলো রয়েছে, বোর্ড কোশ্চেন থেকে শুরু করে টাইপ ভিত্তিক যে প্রবলেমগুলো, ওগুলো আমরা সমাধান করব। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব টাইপ 1 এ। এখানে আছে পোলার এবং নন পোলার সম্পর্কে তোমাদের একটু ধারণা নিতে হবে। পোলার এবং নন পোলার জিনিসটা কি? পোলার মানে বলতে বোঝায় যে দুইটা পোল থাকবে, মানে দুইটা মাথা থাকবে। কিসের মাথা থাকবে? চার্জের দুইটা মাথা থাকবে। একটা পজিটিভ চার্জের মাথা থাকবে, একটা নেগেটিভ চার্জের মাথা থাকবে। আর যেগুলোর এই মাথা বের হয়ে থাকবে পজিটিভ এবং নেগেটিভ, ওগুলো হচ্ছে পোলার। আর যেগুলোর মাথা বের হবে না, ওগুলো হবে নন পোলার। এখন কখন মাথা বের হয় এবং কখন মাথা বের হয় না সেটা তোমাদের জানতে হবে। এখানে দেখো আমি একটা চার্ট দিয়ে রাখছি। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির যে চার্টটা রয়েছে সেটা। এখানে দেখো এই ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি 4.0, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, এভাবে দেওয়া আছে। এবং হাইড্রোজেনের দেওয়া আছে 2.1। এটার মানে কি? এটার মানে হচ্ছে সমযোজী যৌগে বন্ধনের সময় যে ইলেকট্রনগুলো কোনো একটা মৌল নিজের দিকে টেনে নিয়ে আসে। এই টেনে নিয়ে আসার যে ক্যাপাবিলিটি, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এখানে দেখো, মনে করো যে দুইটা যৌগ যুক্ত হয়। দুইটা যৌগ কি হতে পারে? হাইড্রোজেন এবং ক্লোরিন। এই দুইটা যখন পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হলো, তখন এই ক্লোরিনটা কি করে, এদের ভিতর যে দুটা ইলেকট্রন শেয়ার করে এরা বন্ধন গঠন করছিল, এই ইলেকট্রনটা নিজের দিকে একটু টেনে নিয়ে আসে। হ্যাঁ, তখন ও হয়ে যায় আংশিক ঋণাত্মক, ও হয়ে যায় আংশিক ধনাত্মক। এই জিনিসটাকে বলা হয় পোলার আয়ন। এখানে দেখো ওর একটা নেগেটিভ পোল হয়েছে, ও একটা পজিটিভ পোল হয়েছে। আচ্ছা, এই পোলার আয়নের বিষয়টা আমাদের যেই আয়নিক যৌগটা আছে এটাতে হচ্ছে কি হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, যেটা সোডিয়াম ক্লোরাইড, এখানে তো দুইটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ অটোমেটিক থাকে। এটা তো একটা আয়নিক যৌগ। এখন কোভালেন্ট যে বন্ধনটা রয়েছে বা সমযোজী বন্ধনটা রয়েছে, এই ক্ষেত্রে একটা মান দেওয়া আছে। দেখো, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান এখান থেকে আমরা দেখতে পাবো যে 3। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি 3। এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। এখন দেখো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ক্লোরিনের বেশি। এজন্য ক্লোরিন নিজের দিকে একটু বেশি টেনে নিয়ে আসতে পারবে, আর হাইড্রোজেন 2.1 ওর একটু কম। এখন দেখো এই যে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা, এই পার্থক্যটা যদি আমাদের 0.5 চাইতে বেশি হয়ে যায়, তখনই পোলার যৌগটা গঠন করে। এখন দেখো এখানে 3 থেকে যদি 2.1 বিয়োগ করি তাহলে হবে 0.9। তার মানে HCl এটা একটা পোলার যৌগ তৈরি হবে। এই মানটা যদি আরো বেশি হয়ে যায়, মানে হচ্ছে এই 0.5 থেকে যদি এই 2 পয়েন্টের কাছাকাছি হয়ে যায় বা 2 পয়েন্ট থেকে বেশি হয়ে যায়, তখনই ওই যৌগটা হবে আয়নিক। আর এই 0.5 চাইতে যদি কম হয়, ওইটা হবে কোভালেন্ট। আমরা আরেকটা দেখতে পারি, যেটা আমরা মিথেন দেখি। হ্যাঁ, মিথেনের ক্ষেত্রে দেখি, বা কার্বন বা হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা দেখি, মিথেনে কি হয়, এখানে থাকে 4টা হাইড্রোজেন। এখন দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। আর হাইড্রোজেন হচ্ছে 2.1। এখন দেখো এই 2.5 থেকে যদি 2.1 বিয়োগ করি, 2.5 থেকে 2.1 বিয়োগ করি, তাহলে হবে 0.4। এই মানটা এই 0.5 চাইতে কম আছে। 0.5 থেকে যদি কম হয়, তবে এটা হবে আমাদের কোভালেন্ট বা সমযোজী যৌগ এবং নন পোলার। এটা পোল গঠন করতে পারবে না। এ পর্যন্ত ক্লিয়ার? তো তোমাদের তাহলে এই যে চার্টটা রয়েছে তড়িৎ ঋণাত্মকতা, এই চার্টটা তোমাদের মনে রাখা একটু জরুরি। যদিও তোমাদের বইতে এই চার্টটা নাই, কিন্তু এই চার্টটা যদি মনে রাখতে পারো, তোমরা অনেক কিছু পেয়ে যাবা খুব সহজে। তো এটা মনে রাখার জন্য আমি একটা সহজ নিয়ম বের করছিলাম, সেটা হচ্ছে ফোন কল সিজ হলো।
তোমরা চাইলে এটার মাধ্যমে মনে রাখতে পারো, ফোন কল সিস হলো, এটার মাধ্যমে মনে রাখতে পারো। ঠিক আছে, এখানে দেখো ফোনে আছে ফ্লোরিন, ফ্লোরিনের তরিচাত কথা হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে 3, কার্বনের হচ্ছে 2.5। ঠিক আছে, এখন সব ক্ষেত্রে দেখো আমাদের 5 করে কমতেছে, 4 থেকে 3, 3.5, আবার 3.5 থেকে 3, 3.5, 3 থেকে 2.5 এভাবে আসতেছে। আর হাইড্রোজেনের দেখো 2.1, মানে এখানে আরো 5 কমার কথা, মানে 0.4 একটু কম কমছে। হ্যাঁ, সব জায়গায় কিন্তু 0.5 করে কমতেছে। তাই এটার মাধ্যমে তোমরা এই কয়টা মূলের তরিণাত্মকতা খুব সহজেই জানতে পারো। এখন এই দুইটা যে যৌগ আছে, এই দুইটা যৌগের ভিতর কোনটা পোলার যৌগ হবে এবং কোনটা নন পোলার যৌগ হবে। দেখো এই জায়গাটায় এই যে নাইট্রোজেন, ওর তরিণাত্মকতা আসলেই বেশি। কত? নাইট্রোজেনের তরিণাত্মকতা হচ্ছে 3, আর হাইড্রোজেনের তরিণাত্মকতা হচ্ছে 2.1। তার মানে এই নাইট্রোজেনের দিকে ইলেকট্রন বেশি টেনে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখো এই নাইট্রোজেনের সাথে যে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, এদের থেকে ইলেকট্রনগুলো টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ও কি হয়ে যাবে, আংশিক ঋণাত্মক, আর হাইড্রোজেনগুলো হয়ে যাবে আংশিক ধনাত্মক। দেখো দুইটা কি মেরু তৈরি হয়েছে, এটা একটা পজিটিভ মেরু, এটা একটা নেগেটিভ মেরু। তাহলে দুইটা আমরা মেরু তৈরি করতে পারছি। দুইটা মেরু যেহেতু তৈরি হয়েছে, এটাই হবে ডাইপোল, মানে দুইটা পোল তৈরি হইলো। ডাইপোল মানে দুইটা পোল তৈরি হলো। এখন এটা আরেকটা বিষয় খেয়াল করো, এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে দুইটা লন পেয়ার ইলেকট্রন আছে, দুইটা লন পেয়ার ইলেকট্রন আছে। তার মানে ওর অলরেডি কিন্তু এখানে একটা নেগেটিভ পোল তৈরি হয়ে আছে। তার মানে এটা আমরা বলতে পারবো এটা খুব সুন্দর একটা পোলার যৌগ। বোঝা গেল? এখন এই পোলার যৌগ আর নন পোলার যৌগ আমাদের বোঝার এত কেন দরকার? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরবর্তী যে ধাপগুলো রয়েছে, পরবর্তী টাইপগুলো রয়েছে, এবং পরীক্ষার যে সিকিউগুলো আছে ওখানে হিউজ প্রশ্ন আসে, এই কোনটা পোলার কোনটা পোলার না, মানে কোনটা পানিতে দ্রবণীয় কোনটা পানিতে দ্রবণীয়, এটা আমরা বের করবো পোলার যৌগের মাধ্যমে, পোলার এবং নন পোলার মাধ্যমে। এখন আমরা আরেকটু দেখি, আমরা এখানে অ্যামোনিয়াটা দেখলাম, এই যে নাইট্রোজেন টেট্রাফ্লোরাইড যেটা রয়েছে বা ট্রাইফ্লোরাইড, এটা কি পানিতে দ্রবীভূত বা পোলার যৌগ কিনা, এটা পোলার না নন পোলার, সেটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেখো নাইট্রোজেনের তরিণাত্মকতা কত? নাইট্রোজেনের তরিণাত্মকতা হচ্ছে 3, আর ফ্লোরিনের তরিণাত্মকতা হচ্ছে 4। তার মানে এখানে ফ্লোরিন উল্টা নাইট্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, উল্টা ঘটনা ঘটতেছে। হ্যাঁ, জোর যার মূলক তার। এখানে নাইট্রোজেনের জোর বেশি ছিল, ওই ইলেকট্রনগুলো হাইড্রোজেন থেকে নিয়ে গেছে গরিব হাইড্রোজেন। আর এখানে এই যে বড়লোক যে ফ্লোরিনের কাছে যখন আসছে বা শক্তিশালী ফ্লোরিন, ও আবার নাইট্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে গেছে। তার মানে কি হলো, জোর যার মূলক তার, যার জোর বেশি সেইটু প্রভাব খাটিয়ে ইলেকট্রনগুলো নিয়ে যাচ্ছে। আসলে কিন্তু ওরা নিজেরা ইলেকট্রনগুলো শেয়ার করে একটা বন্ধনে আবদ্ধ হয়েছিল, সমান সমান ভাগে ছিল, কিন্তু এই ফ্লোরিনটা বেশি বল প্রয়োগ করে এখান থেকে ইলেকট্রনগুলো কিছুটা নিয়ে যাচ্ছে। দেখো ফ্লোরিন নাইট্রোজেন থেকে 3 দিক থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে এই ফ্লোরিনটা আংশিক ঋণাত্মক হবে, আর এই যে নাইট্রোজেনটা ও আংশিক ঋণাত্মক হবে। এখন দেখো এখানে একটা যে আমাদের ইয়াটা ছিল, একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল, এর চাইতেও অনেক বেশি এখান দিয়ে ফ্লোরিনটা টানতেছে। তার মানে ওর যে একটা ইলেকট্রন ছিল, তারপরও ও এখানে নেগেটিভ পোল তৈরি করতে পারলো না। দেখো এখানেও একটা ডাইপোল তৈরি হইলো, কিন্তু ডাইপোল তৈরি হইলে এটা কি ইফেক্টিভ, মানে ডাইপোলের মোমেন্টামটা কি ঠিকঠাক আছে? আমাদের পোল তখনই তৈরি হবে যখন এই যে ডাইপোলের মোমেন্টামটা এটা জিরোর চাইতে বেশি হবে, জিরোর সাথে বেশি হবে। হ্যাঁ, মানে হচ্ছে এই যে দেখো এই জায়গাটা দেখো, মানে নাইট্রোজেনটা বেশি টেনে নিয়ে আসতেছিল এখানে, এজন্য এখানে একটা নেগেটিভ হয়েছে, এখানে একটা পজিটিভ হয়েছে, মানে মোমেন্টামটা একটা ডিরেকশন আছে। ঠিক আছে, এদিকে নেগেটিভ গুলো, এগুলো এদিকে পজিটিভ গুলো, মানে দুইটা পোল তৈরি হলো, ডাইপোল তৈরি হলো। কিন্তু এই জায়গাটা দেখো কি হচ্ছে, এই জায়গাটায় আমি যদি মুছে দিই একটু, তাহলে ক্লিয়ারলি একটু দেখো, এই জায়গাটায় এদিকে টানতেছে একজন, এদিকে টানতেছে একজন, এদিকে টানতেছে একজন।
মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমাকে চারপাশ দিয়ে টানতেছে, এখন তুমি কোন দিকে যাবা? তুমি তো মাঝখানে আটকে থাকবা, তাই না? এখন এই জায়গাটায় কোনো পোল তৈরি হচ্ছে না। তো এই জায়গাটা আমরা দেখবো কি, এই জায়গাটা আমরা দেখবো তড়িৎ ঋণাত্মকতা কার কত বেশি কম, আর এখানে দেখবো যে এর মাধ্যমে কে কোন দিকে টেনে নিচ্ছে ইলেকট্রনগুলো, এবং একটা পোল সৃষ্টি হচ্ছে কিনা, দুইটা পোল সৃষ্টি হচ্ছে কিনা। এবং শুধু পোল সৃষ্টি হলেই হবে না, যে পোলের ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা যদি রেডিয়েন্ট হয়, চারদিকে ছড়িয়ে যায়, এবং এটা চারদিকে ছড়িয়ে গেছে, তার মানে এটার পোলটা কোনো দিকে হচ্ছে না। বুঝা গেল? হুম। এবার আমরা পরবর্তীতে চলে যাই আরেকটা স্লাইডে, যদি বুঝে থাকো। H2O এবং কার্বন ডাইঅক্সাইড, এখন এই দুইটার ভিতরে কোনটা পোলার কোনটা নন পোলার হবে? তুমি দেখো, এই যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এটার ভিতরে একটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, একটা কার্বন আছে, একটা অক্সিজেন আছে, রাইট? এখন দেখো এই জায়গাটায় অক্সিজেনটা কি করে, অক্সিজেনটা হচ্ছে এই যে হাইড্রোজেনগুলো আছে, এরা তো খুবই হচ্ছে দুর্বল লোক, আর অক্সিজেনগুলো খুবই শক্তিশালী না, এদের কত 3.5 না তড়িৎ, আর এটা হচ্ছে 2.1 অনলি। তার মানে ও ওর দিকে ইলেকট্রনটা নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এখন দেখো একটা ডিরেকশন কি একদিকে যাচ্ছে না, ডিরেকশনটা মোমেন্টামটা কি একদিকে না, এই যে এই মোমেন্টামটা একটা দিক আছে, হ্যাঁ দিক আছে। এবং দেখো যেহেতু এগুলো থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, এটা হবে ডেল্টা প্লাস, এটা হবে ডেল্টা প্লাস, আর এটা হবে ডেল্টা মাইনাস। এখন দেখো এইটা মিলে একটা পোল তৈরি হলো, আর এটা মিলে একটা পোল তৈরি হলো, মানে দুটা মেরু তৈরি হলো, একটা পজিটিভ চার্জের মেরু, একটা নেগেটিভ চার্জের মেরু। তার মানে এটা হবে পোলার যৌগ, এটা হবে একটা পোলার যৌগ। মনে রাখবা পানি একটা পোলার যৌগ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পানি পোলার যৌগ। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয়। কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় মূল কে? কার্বন। তো ওর তড়িৎ কত? খুবই কম। ওর তড়িৎ হচ্ছে ফোন কল শেষ হলো না, এটা 2.5 এর মতো, হ্যাঁ। আর এটা তড়িৎ কত? 3.5। মানে স্বভাবতই এদিকে নিয়ে যাবে, ইলেকট্রনগুলো এদিকে টেনে নিয়ে যাবে, অক্সিজেনগুলো নিয়ে যাচ্ছে না। এখন এটা হবে কি আংশিক পজিটিভ, আর এগুলো হবে আংশিক নেগেটিভ। বিষয়টা হচ্ছে কি, দেখো দুই দিকে সরিয়ে যাচ্ছে, এখানে কি কোনো পোল সৃষ্টি হতে পারবে? মানে এক পাশে ইলেকট্রন, মানে এক পাশে পজিটিভ চার্জ, এক পাশে নেগেটিভ চার্জ, এটা কি হওয়ার কোনো পসিবিলিটি আছে? না। দুইটা দুই দিকে টানতেছে, মনে করো আমি দাঁড়াইছি, আমার দুই হাত ধরে দুইজনে টানতেছে, আমি মাঝখানে দাঁড়াইছি, হ্যাঁ। আর পানির ক্ষেত্রে কি হয়? পানির ক্ষেত্রে মনে করো যে এই পাশে মানে দুইজন যদি দুর্বল লোক থাকে, মনে করো যে ছোট ছোট দুইজন মিলে আমাকে টানতেছে, এ পাশে একজন হাইড্রোজেন, এ পাশে একজন হাইড্রোজেন, আমি মাঝখানে অক্সিজেন, এই টানতেছে। তো টানলে কি করবো, ওরা কি আমার সাথে পারবে না? আমি তো ওদের টেনে নিয়ে আসবো, তখন কি হবে, ওরা এরকম একটা দিক তৈরি হয়ে যাবে। তার মানে ওরা ওদের থেকে টেনে নিয়ে আসতেছি, আমি হয়ে যাবে নেগেটিভ আর ওরা হয়ে যাবে পজিটিভ, দুটো মেরু তৈরি হবে। আর এই ক্ষেত্রে দেখো কি করতেছে, হ্যাঁ এখানে অক্সিজেন দুইজনে মিলে টানতেছে, মানে আমাকে দুর্বল পেয়ে দুজন মোটা শক্তিশালী লোক এসে টানাটানি শুরু করবো, আমি মাঝখানে দাঁড়ায় আছি, কোনো দিকে যেতে পারতেছি না, কোনো পোল তৈরি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমার এটা হবে নন পোলার। এখানে ডাইপোল সৃষ্টি হবে, হবে না যে তা না, এটা একটা পজিটিভ, এটা কি নেগেটিভ, কিন্তু ডাইপোলের যে ডিরেকশনটা একে অপরের কাটাকাটি যাবে, মানে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, দুইটা মিলে কি ভ্যানিশ। আমরা একটাকে যদি নেগেটিভ ধরি, একটাকে পজিটিভ ধরি, দুইটা যদি সমান হয়, পজিটিভ নেগেটিভে ফোর্সটা কি ভ্যানিশ হয়ে গেল না? মানে দড়ি টানার মতো, মনে করো যে দড়ি টানতেছো, দুই দিকে যদি সমান সমান হয়, ও তো এক জায়গায় দাঁড়া থাকবে স্থির হয়ে। এটা হবে নন পোলার, ওকে। আর পানির ক্ষেত্রে কি হয়, অক্সিজেনই টানতেছে এদিকে, তার মানে এখানে একটা পোল তৈরি হবে নেগেটিভের, আর এইখানে একটা পজিটিভের পোল তৈরি হবে, ওকে। তাহলে মনে রাখো পানি একটা পোলার যৌগ। এখন আমরা পড়ব দ্রবণীয়তা। এই যে এতক্ষণ ধরে পোলারিটি পড়লাম, এটার ফলাফল এখন আমরা পাবো। এই পোলারায়ন এবং
ডাইপোল যদি ক্রিয়াটা এটা যদি তোমার মাথায় গেঁথে যায়, এই দ্রবণীয়তা তোমার কাছে ওয়ান্টের ব্যাপার। আর পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে, তো প্রশ্নকর্তার হাত অর্থ চলে যাবে এই দ্রবণীয়তাটা দিয়ে একটা প্রশ্ন তৈরি করতে। ঠিক আছে, তার মানে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্রবণীয়তা। আসবে এই চ্যাপ্টার দিয়ে প্রশ্ন করলে, এটা দিয়ে প্রশ্ন মাস্ট আসবে, এটা লিখে রাখতে পারো, পরীক্ষার পর আমাকে জানাও। এই জায়গায় দেখো আমি 3টা যৌগ রাখছি, একটা সোডিয়াম ক্লোরাইড, একটা মিথেন, একটা HCl। 3টা যৌগ রাখছি। এই 3টা যৌগ কোনটি পানিতে দ্রবণীয়? সোডিয়াম ক্লোরাইড, মিথেন এবং HCl। কোনটি বলতে এখানে দুইটাই পানিতে দ্রবণীয় আছে, যদি একটু খেয়াল করো। তোমাদের একটু টাইম দেবো বলার জন্য যে কোনগুলো পানিতে দ্রবণীয় হতে পারে, 1, 2, 3-এর ভিতরে দ্রুত কমেন্ট করে ফেলো কোনটা হতে পারে। সোডিয়াম ক্লোরাইড হবে, মিথেন হবে, নাকি HCl হবে? এখানে কিন্তু দুইটা পানিতে দ্রবণীয়, এটা চিন্তা করো, তাহলে পেয়ে যাবা। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন আমি একটা লাইন লিখে রাখছি, লাইক ডিজলভ লাইক। লাইক, হ্যাঁ, মানে এর কথা হচ্ছে যে যেমন তার সাথে তেমনই মিলে। ঠিক আছে, এখন তুমি যদি ভালো হও তোমার বন্ধু হবে ভালো, তুমি যদি খারাপ হও তোমার বন্ধু হবে খারাপ, তুমি যদি সিগারেট করো হও তোমার বন্ধু হবে সিগারেট খোর, আর তুমি যদি নামাজি হও তোমার বন্ধু হবে নামাজি। ঠিক আছে, এখন দেখো সোডিয়াম ক্লোরাইড পানিটা আসলে কি সেটা আগে দেখি। আমাদের যে পানিতে দ্রবণীয় কিনা, দ্রবণীয়টা আসলে কোথায় হয়? পানিতে হয়। পানি একটা বেস্ট সলভেন্ট বা দ্রবণীয়তা, দ্রবণীয় দ্রবণীয়। দেখো পানি, পানি কি হচ্ছে? একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ। এখন এর একটা পোলারায়ন ছিল বা একটা পোল ছিল, নেগেটিভ পজিটিভ পোল ছিল, তাই না? এখন পানি একটা কি যৌগ? পানি পোলার যৌগ, পানি পোলার যৌগ। এখন পানি যদি পোলার যৌগ হয় তাহলে পানিতে মিশতে হলে কোন যৌগ মিশতে হবে? কেন? হ্যাঁ, মানে যে যেমন তার সাথে তেমনই মিশবে, বুঝতে পারছো? পানি একটা পোলার যৌগ, তার মানে পানিতে দ্রবীভূত হইতে গেলে, দ্রবণীয় হইতে গেলে ওকে পোলার দ্রবণ হইতে হবে। এটা কিভাবে কাজ করে এখন আমরা একটু দেখবো। এই যে সোডিয়াম ক্লোরাইডটা, হ্যাঁ, এখন এই সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা সমযোজী যৌগ, না একটা আয়নিক যৌগ। আর আয়নিক যৌগ ন্যাচারালি হচ্ছে পোলার যৌগ। এর তড়িৎচুম্বকতার মান স্বাভাবিকই হচ্ছে 2 পয়েন্টের কাছাকাছি চলে যায়। আচ্ছা দেখো এই সোডিয়াম ক্লোরাইড যেটা, এটা একটা পোলার যৌগ। কেন? এই সোডিয়াম প্লাস থাকে এবং ক্লোরিন মাইনাস থাকে, হ্যাঁ, যুক্ত হয়ে হলো কত কি হয়? সোডিয়াম ক্লোরাইড, এটা তৈরি হয় না? দেখো ওদের কিন্তু একটা পোল অটোমেটিকলি তৈরি হয়ে আছে। সোডিয়াম এটা হচ্ছে পজিটিভ পোল, এটা হচ্ছে নেগেটিভ পোল, অটোমেটিক একটা পোল তৈরি হয়ে আছে কিন্তু পজিটিভ নেগেটিভের। যেহেতু ওদের একটা পোল আছে ন্যাচারালি, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই নেগেটিভ এবং পজিটিভ পোল দ্বারা বা চার্জের যে পোল দ্বারা, এটা দ্বারা এই পানির সাথে কিন্তু ওরা দ্রবীভূত হয়ে যায়। কিভাবে? এটা মেকানিজমটা একটু দেখো। এই জায়গায় যে ইয়াগুলো রয়েছে, মনে করো যে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে পানি, হ্যাঁ, এটা অক্সিজেন, এগুলো হচ্ছে হাইড্রোজেন, এগুলো কিন্তু সবই পানি চারপাশে, আর মাঝখানে এটা হচ্ছে সোডিয়াম। এই সোডিয়ামটা হচ্ছে প্লাস চার্জ। এখন পানির এটা যেহেতু পজিটিভ, আর পানির যে নেগেটিভ চার্জটা আছে বা নেগেটিভ যে পাশে নেগেটিভ পোলটা তৈরি হয়েছে, এই নেগেটিভ পোলটা এই পজিটিভ পোলের সাথে একটা আকর্ষণ তৈরি হবে। যতগুলো পানির নেগেটিভ পোল আছে সবগুলো পানি এই সোডিয়ামের পজিটিভ পোলকে আকর্ষণ করবে, আকর্ষণ করে এই পানির অক্সিজেনের সাথে এই নেগেটিভটা যুক্ত হয়ে যাবে। আবার অপর দিকে কি হবে? অপর দিকে এই যে ক্লোরিনটা রয়েছে না, সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন যে আয়নটা, ওটা তো নেগেটিভ আয়ন, ক্লোরিনটা কি নেগেটিভ না? আর ও আকর্ষণ করবে কাকে? পানির যে ধনাত্মক পোর্শনগুলো রয়েছে, যে পোলগুলো রয়েছে এই ধনাত্মক, এগুলো কি হাইড্রোজেন, হাইড্রোজেনগুলো কি ধনাত্মক ছিল না? হাইড্রোজেনগুলো ধনাত্মক ছিল, এখন এদেরকে ও টানবে। ঠিক আছে, এভাবে পানিটা সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে ফেলবে।
তোমরা যখন এক গ্লাসে এক চামচ পানি নিয়ে যদি গোলানো শুরু করো, এক গ্লাস পানিতে এক চামচ লবণ নিয়ে যদি গোলানো শুরু করো, তখন কি করবা? দেখবা কিছুক্ষণ পর যে লবণটা গলে গেছে সম্পূর্ণ, লবণটা আর খুঁজে পাচ্ছ না। তো লবণটা আসলে কোথায় গেল? লবণটা আসলে এভাবে এই সোডিয়াম প্লাস আয়নের সাথে পানির ওয়েসটা, ওই ওই অক্সিজেনটা এবং সোডিয়াম ক্লোরিনটার সাথে পানির হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল। মিথেনের ক্ষেত্রে দেখি, মিথেন কি একটা পোলার যৌগ হবে? মিথেনের যদি আমরা গঠনটা আঁকি, এরকম হয়, এরকম একটা অবস্থা তৈরি হয় মিথেন। এখন দেখো এই মিথেনের কার্বনটা একটু যেহেতু তৈরি কথা বেশি, ওদের সবার থেকে কি করবে? ইলেকট্রন আনবে। ইলেকট্রন এনে ও হয়তো আমাদের একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, ওইখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, হ্যাঁ, কিন্তু এগুলো পজিটিভ চার্জ হবে। কিন্তু দেখো এদের ডিরেকশনটা কি চারদিক থেকে, তাই না? চারদিক থেকে যখন ডিরেকশনটা আসে তখন কিন্তু এটা কোনো পোল গঠন করতে পারে না, কারণ একটা আরেকটাকে ব্যানিশ করে দিচ্ছে। ঠিক আছে, এটা এটাকে ব্যানিশ করে দিচ্ছে, এটা এটাকে ব্যানিশ করে দিচ্ছে। আলটিমেটলি এটার যে মোমেন্টামটা আছে ইলেকট্রন নেগেটিভিটির, ওইটা হচ্ছে শূন্য হয়ে যায়। তার মানে এই পানি এটা পুনরায় গঠন করবে না। তাছাড়াও যদি আমরা দেখি যে এদের যে ইয়াটা রয়েছে, কার্বন কত 2.5 আর পানি হচ্ছে কত 2.1, এটা যদি বিয়োগ করি কত হয় 0.4। তার মানে এখানে 0.5 এর চাইতে কম আছে, এটা পোলার যৌগ এমনিও গঠন করবে না। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে মিথেনটা হচ্ছে নন পোলার যৌগ। তার মানে এই মিথেন পানিতে দ্রবীভূত হবে না, এই মিথেনটা পানিতে দ্রবীভূত হবে না, সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হবে। এখন এই যৌগটা হচ্ছে আয়নিক যৌগ। আয়নিক যৌগ থেকে আমরা আগে থেকে জেনে গেছি যে আয়নিক যৌগ সবসময় পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগের এটা বৈশিষ্ট্য, সবসময় পানিতে দ্রবীভূত হয়। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, আমরা জানি। কিন্তু যারা এই যে দ্বিপোল বা ডাইপোল তৈরি করে বা পোল সৃষ্টি করে, তারা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। দেখো এটা একটা সমযোজী যৌগ, এটা পানিতে দ্রবীভূত হলো না, সমযোজী যৌগ, এটা পানিতে দ্রবীভূত হলো না। HCl এটা কোন যৌগ, সমযোজী না আয়নিক? HCl এটা হচ্ছে একটা সমযোজী যৌগ, ঠিক আছে? HCl একটা সমযোজী যৌগ। দেখো হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রন ছিল আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ছিল। তখন কি হলো, এরা দুজনে মিলে একটা বন্ধন তৈরি করলো। বন্ধন তৈরি করলে এখানে ক্লোরিনের অষ্টক পূর্ণ করলো আর এখানে হাইড্রোজেনের যে দুইটা ইলেকট্রন, একজোড়া ইলেকট্রন সেটা পূর্ণ করলো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এটা কিন্তু হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে একটা বন্ধন তৈরি করলো HCl। এই বন্ধনটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো এটা একটা সমযোজী যৌগ। এখন সমযোজী যৌগ হইলে আমাদের আরেকটা টেস্ট করতে হবে, সেই টেস্টটা হচ্ছে এটা কি পোলার না নন পোলার। এখন দেখো HCl এটা পোলার হবে না নন পোলার হবে? বলো। এটা পোলার। তাহলে এটা যদি পোলার হয় তাহলে এটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কোনটা পানিতে দ্রবীভূত হলো? সোডিয়াম ক্লোরাইড HCl, আর এখানে মিথেনটা পানিতে দ্রবীভূত হলো না, রাইট? তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে, দুইটা যৌগ এভাবে দিয়ে দিবে, দুইটা যৌগ দিয়ে বলবে কোনটা পানিতে দ্রবীভূত হবে, কোনটা হবে না, কেন হবে না ব্যাখ্যা করো। তখন কি করবো, এটাকে দেখবা যে এটা আয়নিক যৌগ কিনা। যদি আয়নিক যৌগ হয় ডিরেক্টলি লিখে দেবা যেটা পানিতে দ্রবীভূত হবে, কারণ এটা দুইটা চার্জ রয়েছে, পজিটিভ নেগেটিভ চার্জ। পানির দুইটা পোল রয়েছে, একটা পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে এটা দ্রবীভূত হয়ে যাবে। আর যদি এটা সমযোজী যৌগ হয় তখন একটা টেস্ট করবা যে এদের পোল তৈরি হয় কিনা। যদি এদের পোল তৈরি হয় তাহলে অবশ্যই এরা হচ্ছে
পানিতে দ্রবীভূত হবে। এই টেস্টগুলোর মাধ্যমে অ্যান্সারটা করে দিবা। আচ্ছা, আমাদের টাইপ 2 শেষ হলো। এখন আমরা দেখব যে টাইপ 3, যে অষ্টক এবং 2। এটা তোমরা অনেক আগে থেকে করে আসছো যে কোনটা অষ্টক নিয়ম মানে, কোনটা অষ্টক নিয়ম মানে না। এখানে তোমাকে কি করবে, মনে করো যে একটা যৌগ দিয়ে দিবে, হ্যাঁ, এই যে CH4। এখন বলবে যে এই যৌগটি কি অষ্টক নিয়ম মেনে চলে কিনা, এই যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে কিনা। এরা যদি অষ্টক নিয়ম মেনে চলে তখন লিখবা যে অষ্টক নিয়ম কিভাবে মেনে চলে। কারণ যখন বন্ধন গঠন করবে, এরা যখন বন্ধন গঠন করবে তখন এই যে হাইড্রোজেনের সাথে যখন 4টা কার্বনের সাথে যখন 4টা কার্বন বন্ধন গঠন করবে, তখন এরা একে অপরের সাথে যুক্ত হয়ে, এই যে এখানে সর্বশেষ কার্বনের সর্বশেষ আছে কয়টা, 4টা ইলেকট্রন রয়েছে, এবং এ পাশ থেকে 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ও কি করলো, অষ্টক পূর্ণ করলো। দেখো 8টা কিন্তু পূর্ণ আছে, তার মানে এই বিক্রিয়াটায় এখানে অষ্টক মেনে চললো, রাইট। আবার দেখো 2 এর নিয়মটা কি হয়, মাঝে মাঝে কিছু কিছু চলে আসে যেটা হচ্ছে অষ্টকের নিয়মে ব্যাখ্যা করা যায় না। আমরা যদি ধরি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা যদি ধরি, অথবা আমরা যদি এটার ক্ষেত্রে ধরি যে পানির যে হাইড্রোজেনের যে অণুটা রয়েছে H2, এখানে আমরা অষ্টক ব্যাখ্যা করতে পারবো না, এখানে আমরা অষ্টক ব্যাখ্যা করতে পারবো না, ঠিক আছে। এ জায়গায় আমরা দেখব 2 এর নিয়ম। 2 এর নিয়মটা কি হবে, 2 এর নিয়মটা হবে যে সর্বশেষ শক্তি স্তরে জোড়া জোড়া ইলেকট্রন থাকবে। তখন আমরা বলে দিব যে এটাতে অষ্টক নিয়ম মেনে চললো, এটাতে 2 এর নিয়ম মেনে চললো। হ্যাঁ, এখন তোমাকে প্রশ্ন এভাবে আসবে যেখান থেকে কোনটাতে অষ্টক নিয়ম মেনে চলে, ঠিক আছে। মাঝে মাঝে অষ্টক নিয়ম মেনে চলে না, তখন আমরা দেখব যে অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ। এখন আমরা দেখব যে অষ্টক সংকোচনের জিনিসটা আসলে কি। আচ্ছা, সংকোচন মানে হচ্ছে কম, মানে 8টা থাকার কথা ছিল সর্বশেষ শক্তি স্তরে, এখন 8টা থাকবে না, থাকবে তার সাথে কম, এটি হবে অষ্টক সংকোচন। এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, মোট কয় জোড়া হলো, 3 জোড়া। এখানে কিন্তু আমরা পাচ্ছি 6টা, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছি 6টা, থাকার কথা ছিল কয়টা, 8টা। অষ্টকের নিয়ম অনুযায়ী যে বন্ধন গঠনের সময় সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চায় বা পূর্ণ করে। তাহলে এখানে আমরা দেখতেছি যে একটা ইলেকট্রন নাই, 2টা ইলেকট্রন নাই এখানে। তা 2টা ইলেকট্রন যেহেতু নাই, যেহেতু ইলেকট্রন কমে গেছে সর্বশেষ শক্তি স্তরে, তার মানে অষ্টক সংকোচন হয়েছে। তাহলে যেসব ক্ষেত্রে দেখবো যে ইলেকট্রন 2টা কম থাকবে, 8টা পূর্ণ হচ্ছে না, তখন আমাদের অষ্টক পূর্ণ হবে। এই দেখো এই জায়গায় বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া রয়েছে। এখানে দেখো এই যে 3টা ও যোজনী 3 প্রদর্শন করে, এর বেশি কিন্তু প্রদর্শন করা সম্ভব না, বুঝছো। কারণ ও এই 3 যেহেতু যোজনী সর্বোচ্চ কত 3, ও চাইলে আরেকটা নিতে পারবে না, মানে আরেকটাতে ফ্লোরিন যুক্ত করবে সেটা ওর পক্ষে সম্ভব না। কারণ কি, ওটা ইলেকট্রনটা নাই, এখান থেকে তো আর আসতে পারবে না ধরবে। কারণ এখানে 2 নম্বর যে অরবিটালটা আছে, 2 নম্বর যে অরবিট, ওই পর্যন্ত যেতে পারবে, 2s এবং 2p পর্যন্ত যেতে পারবে। তো যেহেতু 3টা পর্যন্ত আছে আর কি ইলেকট্রন, মানে ও চাইলে 3জন ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, আরেকজন চাইলেও পারতেছে না। যেহেতু আরেকজন চাইলেও পারতেছে না, তাহলে কি হবে, এভাবেই বন্ধন গঠন করবে 2টা ইলেকট্রন কম নিয়ে। তখন এখানে অষ্টক সংকোচন হলো, মানে 2টা ইলেকট্রন কম হলো। তবে আমরা যদি 2 এর নিয়ম ব্যাখ্যা করতে চাই, সবসময় মনে রাখবা যে অষ্টক নিয়ম না মানলে 2 এর নিয়ম মানবে। যদি অষ্টক না মানে তবে 2 অবশ্যই মানবে, 2 মানবে, বুঝা গেছে। অষ্টকের নিয়ম যখনই মানবে না তখনই 2 এর নিয়ম মানবে। 2 এর নিয়ম কি মানতেছে, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা জোড়া, 3 জোড়া ইলেকট্রন রয়েছে। 2 এর নিয়ম আকারে ঠিক আছে। আচ্ছা, এখন তো আমরা দেখলাম অষ্টক সংকোচন, এবার দেখবো আমরা অষ্টক সম্প্রসারণ। এই জায়গাটা দেখো, আমাদের ফসফরাসের যে 2টা ইলেকট্রন মানে যোজনী থাকে,
একটা হচ্ছে যোজনী 3, একটা হচ্ছে যোজনী 5। একটা যোজনী 3 একটা 5 থাকে, যেটা আমাদের ওখানে হইল না। আমরা যদি একটু দেখি, ফসফরাস কত 15, 1s2 2s2 2p6 3s2, আচ্ছা কত হলো পর্যন্ত হচ্ছে 10, হ্যাঁ 12, তাহলে 3p 3 লাগে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এখন ওর যোজনী কত হতে পারে আমরা যদি বক্স পদ্ধতিতে করি, শুধু 3 নম্বর অরবিটালটা ওটা দেখি, 3 নম্বর অরবিটালটা ওটা একটু দেখি। হ্যাঁ, এখন দেখো এই 3s1 এটা পূর্ণ আছে, আর 3p-তে তিনটা কিন্তু আছে সুন্দর মতো। ওকে, তার মানে ও কিন্তু যোজনী 3 প্রদর্শন করতে পারে, মানে চাইলে 3টা ক্লোরিন যুক্ত হতে পারে। এখানে চাইলে ও আরো 3জন ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, 3জন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ও হতে পারে ফসফরাস ট্রাইক্লোরাইড। হ্যাঁ, মানে 3টা ক্লোরিন, ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে এই যৌগটা ও গঠন করতে পারে। এখন আমাকে একটু বলো তো, আচ্ছা একটু পরে আসতেছি, তার আগে এখন ও এটা কি গঠন করতে পারে? পারে। আমরা যদি এই ফসফরাসকে যদি আরেকটু উত্তেজিত করে দিই, উত্তেজিত করে দিলে কি হবে, ওর একটা ইলেকট্রন এখানে এসে ঢুকে যাবে, কারণ ওর কিন্তু আরো অরবিটাল আছে না, আরো অরবিটাল 3p আছে এখানে, 3d পুরোটা কিন্তু ফাঁকা, আরো কিন্তু সম্ভব আসা, তাই না? 3d পুরোটাই ফাঁকা আছে এখনো, কত ইলেকট্রন লাগবে? 1 2 3 4 5। এখন দেখো এগুলো তো একটা একটা করে ছিল, এখানে কয়টা ছিল? দুইটা ছিল, তাই না? এখন এখান থেকে একটা ও চাইলে এখানে চলে আসতে পারবে। ওকে, এখন দেখো এখান থেকে যদি একটা এখানে আসছে, এখন দেখো ওর যোজনী কত হয়, 1 2 3 4 5টা, ও যোজনী শো করতেছে 5টা, এখানে যোজনী শো করলো কয়টা? 3টা। তাহলে ও চাইলে 5টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, মানে ফসফরাস, হ্যাঁ যেহেতু ওর যোজনী 5। শোনো, যোজনী হচ্ছে যে সর্বশেষ শক্তি স্তরে যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, মানে কয়টা অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে। এখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে ও 5টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে। ক্লোরিনের যোজনী কত? 1 না, ওর জন্য একটা একটা করে লাগবে যোজনী, তো 5 জনের সাথে যুক্ত হতে পারবে। আর আগেরটা আমরা দেখলাম ওর যোজনী ছিল 3টা, আর ওর যোজনী হলো 5টা, তার মানে ফসফরাস ট্রাইক্লোরাইডটাও আমাদের পসিবল এবং ফসফরাস পেন্টাক্লোরাইডটাও পসিবল। কিন্তু এর আগে যেটা দেখলাম ওটা কিন্তু আমাদের যে ব্রোমিনটা যেটা দেখলাম, ওখানে কিন্তু ও চাইলে আরেকটা ক্লোরিন বা আরেকটা ফ্লোরিন যুক্ত হয়ে অষ্টক পূর্ণ করতে পারতো না, যেহেতু ওর ইলেকট্রনও নাই, অরবিটালও ফাঁকা আছে কিন্তু ইলেকট্রন নাই আসলে। আচ্ছা এখন দেখো, এটা যদি বুঝে থাকো, এখন আমাকে বলতে হবে এই জায়গা থেকে আমার কি প্রশ্ন কি আসে সেটা আমি একটু লিখে দেবো। এখানে কোশ্চেন যেটা আসে, কোশ্চেন আসে যে এখানে ওকে, এখানে একটি যোগ অষ্টক মেনে চলে, অষ্টক নিয়ম মেনে চলে। অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম মেনে চলবে, অষ্টক নিয়ম মেনে চলবে, একটি অষ্টক নিয়ম মেনে চলবে, কিন্তু আরেকটি কি মানবে না। এখন কোনটা অষ্টক নিয়ম মেনে চলবে? হ্যাঁ, এটা অষ্টক নিয়ম মেনে চলবে, কিন্তু এখানে এই যে ইয়াটা রয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইড, ওর যদি আমরা ইলেকট্রন ইয়া করি, গোল্লা গোল্লা করে ইলেকট্রন বিন্যাসগুলো করি, ঠিক আছে, এখানে মনে করো যে ওর কয়টা ছিল, 1 2 3 4 5টা, একটা যুক্ত হলো ক্লোরিনটা আর কি এরপরে, তাহলে কয় জোড়া হয়ে গেল? 5 জোড়া হয়ে গেল না? তাহলে এখানে এখানে কয়টা হলো ইলেকট্রন? 10টা। থাকার কথা ছিল কয়টা? 8টা থাকার কথা ছিল। অষ্টকের নিয়ম অনুসারে কি, যে বন্ধন গঠনের সময় 8টা ইলেকট্রন থাকবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টা ইলেকট্রন আছে,
তার মানে এখানে অষ্টক তো কমে নাই, বরং অষ্টক বেড়ে গেছে, মানে 8 এর চাইতে বেড়ে গেছে। এর জন্য আমরা কি বলবো? অষ্টক সম্প্রসারণ। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে এটা অষ্টক নিয়ম মেনে চলে না, অষ্টক সম্প্রসারণ হয়েছে। এবার আমরা বলতে পারবো, প্রশ্নটা এবার এভাবেও আসতে পারে, যেখানে কোনটা 2 এর নিয়ম মানছে, অষ্টক নিয়ম মেনে চলা নাই কিন্তু 2 এর নিয়ম ঠিকই মেনে চলে। তখন আমরা বলবো যে এটা অষ্টক নিয়ম মানে নাই কিন্তু 2 এর নিয়মও কিন্তু মেনে চলছে। 2 এর নিয়মে কি হয়? যে জোড়া জোড়া ইলেকট্রন থাকবে। জোড়া জোড়া ইলেকট্রন আছে না, 5 জোড়া ইলেকট্রন, তার এখানে 5 জোড়া ইলেকট্রন থাকবে। ওকে, এবার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোনটা পানিতে দ্রবীভূত হবে? কোনটা পানিতে দ্রবীভূত হবে এটা কমেন্ট করবা। পানিতে কোনটা দ্রবণীয়? কমেন্ট করে দাও এটা, যে পানিতে কোনটা দ্রবীভূত হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড নাকি ফসফরাস ট্রাইক্লোরাইড? কোনটা পানিতে দ্রবীভূত হবে? এটা যদি গঠনটা দেখো তাহলে কিন্তু সহজেই পারবা। দেখো আমি বলেই দেই, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, ট্রাইক্লোরাইড। আটা যদি দেই, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখো এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। এখন কোনটা পানিতে দ্রবীভূত হতে পারে? পেন্টাক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কিভাবে? সবাই যদি ওর থেকে টানাটানি শুরু করে, ও তো কোনো দিকে যেতে পারবে না। এখানে হ্যাঁ 3 দিকে টানছে, 3 দিকে টানলেও কিন্তু দেখো একটা মেরু তৈরি হচ্ছে, 3 দিকে এদিকে টানছে, আর এখানে একটা ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন আছে। 3 দিকে যে টানতেছে এটা একটু একদিকে হয়ে গেছে, যার কারণে এটা এই পাশটা আমাদের নেগেটিভ হবে আর কি, আর এই পাশটা পজিটিভ হবে। তাহলে এভাবে যদি প্রশ্ন চলে আসে যে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড দুটার ভিতর কোনটা পানিতে দ্রবীভূত হবে, তখন তোমাকে এভাবে ব্যাখ্যা করে দিতে হবে। এবার আমরা দেখবো টাইপ 5-এ পরিবর্তনশীল যোজনী। যে আমরা এতক্ষণ দেখলাম না যে যোজনীগুলো পরিবর্তন হচ্ছে, সেটা কিভাবে আসলে হচ্ছে সেটা আমরা দেখব। এটা দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে যে নিচের কোন যৌগগুলো বা কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বা একাধিক যোজনী প্রদর্শন করে, এ ধরনের প্রশ্ন আসে। যদি এ ধরনের প্রশ্ন আসে, তোমাদের সবার প্রথমের কাজ হচ্ছে ইলেকট্রবিন্যাস করা। মনে করো যে ক্লোরিন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সবার প্রথমে ক্লোরিনের ইলেকট্রবিন্যাস করে ফেলবা। 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে গেছে। প্রথম ধাপ হচ্ছে ক্লোরিনের ইলেকট্রবিন্যাস করা। এখন এটাকে আমরা দেখবো যে কত ধরনের যোজনী হইতে পারে। আমাদের শেষ শক্তি স্তর কত? শেষ শক্তি স্তর 3p বা 3, শেষ শক্তি স্তর 3। তাহলে এই 3 রয়েছে আমাদের। 3-তে দেখো কি কি আছে, 3s আছে, 3p আছে, 3d আছে। আমাদের এখানে 3p দিয়ে শেষ হয়ে গেছে। এখন এরা চাইলে এই ডিতে আসতে পারে একটা একটা করে, তাই না? এখানে তো ইলেকট্রন কয়টা দেখাচ্ছে? 6টা দেখাচ্ছে, সরি না ঠিকই আছে 5টা। দেখো এখানে ফ্লোরিনের ইলেকট্রনবিন্যাস আমরা জানি কি ফ্লোরিনের যোজনী সবসময় এক থাকে, তাই না? যে ফ্লোরিন গ্রুপটা রয়েছে, গ্রুপ 17-তে, গ্রুপ যে 17 যে মৌলগুলো, ওদের ইলেকট্রনবিন্যাস, ওদের যে ইয়াগুলো রয়েছে যোজনী, ওটা থাকে 1 না 1 হ্যালোজেন গ্রুপ। তো ক্লোরিনের একটা যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী একটা পেলাম কি 1। এটা সবসময় জানি নেগেটিভ, মানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে। এখন একে যদি আমরা একটু উত্তেজিত করি তখন কি হবে? তখন ওর থেকে আরেকটা ইলেকট্রন এখানে ঢুকতে পারবে না, এখানে ঢুকতে পারবে।
একটা এসে কি এখানে ঢুকতে পারবে। এখন দেখো সর্বশেষ শক্তি স্তরে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা। তার মানে ক্লোরিনের যোজনী তিনও হইতে পারে, তিনও হইতে পারে। এগুলো হচ্ছে অস্বাভাবিক মানে উত্তেজিত অবস্থা। আবার দেখো আমরা যদি এটাকে আরো উত্তেজিত করে দিই তখন কি হবে? হুম, এখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে এসে ঢুকবে, ঢুকলে কি হবে? এখন দেখো যোজনী কয়টা হচ্ছে? একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হয়ে গেল কত? পাঁচটা। ও কিন্তু আরেকটু আসতে পারে এখানে, তার মানে কি 7টা পর্যন্ত হয়ে যেতে পারে। তার মানে ও 5টা হইতে পারে, 7টা হইতে পারে। দেখো কতগুলো যোজনী হইতে পারে, বুঝতে পারছো? কিন্তু আমরা দেখছিলাম যে ক্লোরিনের যোজনী 1। তোমাকে এভাবে প্রশ্ন আসবে যে নিচের কোনটি একাধিক যোজনী হইতে পারে, বা কোনটি একাধিক যোজনী অবস্থা সৃষ্টি করতে পারে। তখন তোমাকে এভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখা দিতে হবে। ওকে, সবার প্রথমে দেখলাম আমরা একটা যোজনী, ওটা যায় যে একটা আছে সবার প্রথমে, এটা একটা যোজনী শো করতেছে। এরপর এখান থেকে একটা ঢুকলো, একটা, দুইটা, তিনটা হলো। এরপর যখন আরো তাপ দিলাম বা আরো উত্তেজিত করলাম তখন এখান থেকে একটা যোজনী এখানে আসলো, তারপর এখান থেকে আরো যোজনী এখানে আসতে পারলো। বুঝতে পারছো? তার মানে ও একাধিক যোজনী প্রদর্শন করতে পারে ক্লোরিনটা। এটা কেন পারে? 3D অপূর্ণ থাকার কারণে। এই 3D যখন খালি থাকবে বা অপূর্ণ থাকবে তখনই এই কাহিনীগুলো ঘটে। না, যখন একই শক্তি সম্পূর্ণ অরবিট মানে শক্তি স্তর, এবং সবই তো 3, সবই তো 3 নম্বর শক্তি স্তর। ওরা এই 3 নম্বর শক্তি স্তর না, এটার ভিতরে আছে। ওকে, এখন এটার ভিতরে যে অরবিটাল গুলো থাকে, যে এই ডি অরবিটাল, এদের ভিতরে কিন্তু এরা আসতে পারে, একটা একটা করে আসতে পারে। ওকে, যখন আসে তখনই এই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ফসফরাসের ক্ষেত্রে সেম। ফসফরাসের ক্ষেত্রে দেখো সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? 3টা। সর্বশেষ শক্তি স্তরে 3p3 আছে, 3p3 আছে। এগুলো নাম আছে আবার, এগুলো এটা নাম হচ্ছে মনে করো যে 3px, 3py, 3pz, এভাবে নাম আছে। এগুলোর নাম আছে 3dx, 3dy, 3dz, 3bx, x স্কয়ার মাইনাস y স্কয়ার, 3dz স্কয়ার, এভাবে এটারও নাম আছে। এখন দেখো তো প্রতিটা যেই সাব অরবিটাল রয়েছে, অরবিটাল বা সাব অরবিটাল, এখানে দেখো একটা একটা করে আছে। তার মানে এই ফসফরাসটা ও স্বভাবতই 3টা ইলেকট্রন যোজনী প্রদর্শন করবে। 3টা, শুরুতেই 3টা যোজনী প্রদর্শন করতেছে, যেহেতু 3টা অযুগ্ম ইলেকট্রন আছে। এখন ওকে যদি আমি একটু তাপ দেই বা উত্তেজিত করে দেই তখন কি করবে? এই যে 3s এ একটা ইলেকট্রন এখানে চলে আসবে। এখানে চলে আসলে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তখন কিন্তু ওর যোজনী হয়ে যায় 5। বুঝা গেছে? এখন কি 6 বা 7 হওয়ার পসিবিলিটি আছে? দেখো তো আর কোনো ইলেকট্রন আসতে পারবে? 3 কিন্তু খালি আছে, চাইলে আসতে পারবে কিন্তু তো ইলেকট্রনই নেই। তাহলে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী হবে 3 এবং 5। এবার আসো আসল খেলায়, যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কি সম্ভব কিনা। নাইট্রোজেন পেন্টাক্লোরাইড সম্ভব কিনা, সম্ভব হবে? চিন্তা ভাবনা করো তো। তো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করে ফেলো ডিরেক্টলি 1s2 2s2 2p3, তা 2p3। তো সর্বশেষ শক্তি স্তর কত? 2। তো 2p তে কি কি আছে? 2s তো আমাদের ফিল আপ আছে, আর 2p তে কি আছে? 3টা আছে। তাহলে নাইট্রোজেন সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে, মানে যোজনী যোজনী হইতে পারে সর্বোচ্চ নাইট্রোজেনের? 3টা। এখন ও কি এপাশে আসবে? মানে ওর কি আর কোনো শক্তি স্তর আছে 2p তে? 2d তো আর সম্ভব না। যদি মনে করো 2d সম্ভব হইতো, একটা সেখানে ঢুকতো, কিন্তু সেটা তো সম্ভব না।
তার মানে ওর সর্বোচ্চ যোজন হচ্ছে 3। তার মানে ও 3টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে সর্বোচ্চ, 3টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে সর্বোচ্চ, হয়ে হবে কি নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। এটা কি সম্ভব হবে? নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কি সম্ভব হবে? হবে না, এটা সম্ভব হবে না। তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে চার্টে নাইট্রোজেনের যোজনী 3 এবং 5 দেওয়া আছে। ওই 5 কিন্তু হচ্ছে নাইট্রোজেনের যোজনী না, ওইটা হচ্ছে নাইট্রোজেনের অক্সিডাইজেশন সংখ্যা বা জারণ মান, ওইটা আলাদা জিনিস। তাহলে এই জায়গায় প্রশ্ন আসে, প্রশ্নটা কিভাবে আসে আমি একটু বলে দিই, যেহেতু তোমাদের পরীক্ষার জন্য ক্লাসটা নিচ্ছি। তো প্রশ্ন এভাবে আসে যে ফসফরাস নাইট্রোজেন ট্রাইক্লোরাইড সম্ভব হলেও এটা কেন সম্ভব না, এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড সম্ভব কিন্তু এই নাইট্রোজেন পেন্টাক্লোরাইড সম্ভব না, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। এবার আসবো যে টাইপ সিতে আয়নিক যৌগের বন্ধন গঠন চিত্র। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? একটু খেয়াল করে মনোযোগ সহকারে এটা দেখো, কারণ এটা একবার বুঝতে পারলে সব ইজি হয়ে যাবে, মানে একটা বুঝতে পারলে সব ইজি। আয়নিক যৌগ কিভাবে গঠন হয়? আয়নিক যৌগগুলো সাধারণত ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে গঠিত হয়। যেমন সোডিয়াম এবং ক্লোরাইড। সোডিয়াম ক্লোরিনকে যদি একটা ইলেকট্রন দান করে, তখন সোডিয়াম হয়ে যায় প্লাস আয়ন এবং ক্লোরিন হয়ে যায় মাইনাস আয়ন। দেখো এখান থেকে সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করলো। কেন দান করে? কারণ ধাতুগুলো সাধারণত ইলেকট্রন দান করে। ধাতুগুলোর যোজ্যতা স্তরে ইলেকট্রন 1, 2, 3 পর্যন্ত থাকে এবং এরা সহজে ইলেকট্রন দান করতে পারে। আর অধাতুগুলো ইলেকট্রন দান করতে পারে না, কারণ এটি 5, 6, 7 পর্যন্ত ইলেকট্রন থাকে, এতগুলো দান করা সম্ভব না। তো ধাতুগুলো ইলেকট্রন সাধারণত দান করে থাকে। তো ধাতু যখন সোডিয়াম ইলেকট্রন দান করে দিবে, তখন একটা ইলেকট্রন আসলে ওটা দান করে দিছে, মানে ওই শক্তি স্তরটা চলে যাবে, পরবর্তী যে শক্তি স্তরটা আছে ওটা অষ্টক পূর্ণ করবে। আর ক্লোরিন ওর একটা ইলেকট্রনের অভাব ছিল, হ্যাঁ, এখানে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা একটা ইলেকট্রন যেহেতু অভাব ছিল, ওর দানকৃত ইলেকট্রনটা ও গ্রহণ করে নেবে, গ্রহণ করে ও হয়ে যাবে ক্লোরিন মাইনাস। এটা হবে সোডিয়াম প্লাস আয়ন, এটা হবে ক্লোরিন মাইনাস আয়ন। ওকে, যখন এরা আয়নিত হয়ে যাবে সোডিয়াম প্লাস আয়ন মাইনাস আয়ন, তখন প্লাসে মাইনাসে যুক্ত হয়ে যাবে, হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে আমাদের খাবার লবণ। তো এই বিক্রিয়াটা যখন তোমাকে বলবে, এ ধরনের প্রশ্ন আসে যে সোডিয়াম এবং ক্লোরিন, মনে করে এর বলে দিবে এটা একটা এ যৌগ, এটা একটা বি যৌগ, এ এবং বি এর মিলে যে যৌগটা তৈরি হলো, মানে যে নতুন একটা যৌগ তৈরি হলো, এটা তো মৌল, সরি, এ একটা মৌল, একটা মৌল, দুইটা মৌল যুক্ত হয়ে যে একটা যৌগ তৈরি হলো, এই যৌগটার বন্ধন গঠন চিত্র ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করো। তখন তোমাকে এভাবে আঁকা দেখাতে হবে, সোডিয়ামটা এভাবে আঁকাতে হবে, ক্লোরিনটা এভাবে আঁকাতে হবে, দেখাতে হবে যে কিভাবে ইলেকট্রন নিচ্ছে এবং এটা প্লাস মাইনাস হয়েছে। তারপর এটাকে তোমাকে বিক্রিয়ার সাহায্যে দেখাতে হবে, বিক্রিয়াটা কিরকম হবে? এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করা হয়ে গেছে সোডিয়াম প্লাস আয়ন। আবার দেখাতে হবে ক্লোরিন, এই ত্যাগ আর গ্রহণ কিন্তু সব একসাথে হবে, তাই না? একটা ইলেকট্রন গ্রহণ করে ও হয়ে যাবে ক্লোরিন মাইনাস, তখন আমাদের এই কাজটা হবে সোডিয়াম ক্লোরাইড। ওকে, এই বিক্রিয়াটা এভাবে আমাদের সুন্দর মতো দেখাই দিতে হবে। যদি এভাবে প্রশ্ন আসে আয়নিক যৌগের গঠন বন্ধন চিত্র ডায়াগ্রাম মাধ্যমে দেখাও, তখন দুটা ডায়াগ্রাম আঁকাবা, এভাবে আঁকা দেখবা, যেমন আছে সেম এভাবে আঁকাবা এবং পরে বিক্রিয়াটা দেখা দিবা, বাস সেম। এবং তার আগে একটু বলে দিবা যে এই যৌগটা ইলেকট্রন দান করে, সেই যৌগটা ইলেকট্রন গ্রহণ করে, কয়টা ইলেকট্রন দান করে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, এটাও কিন্তু তোমার ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে হবে। যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন দান করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, এজন্য এটা সোডিয়াম ক্লোরাইড, এটার সাথে কিছু যোগ বিয়োগ হয়নি, মানে গুণটন হয়নি। কিন্তু অন্য কোনো যৌগ আছে যেটা হচ্ছে কেউ 3টা ইলেকট্রন দান করে, কেউ 2টা ইলেকট্রন গ্রহণ করে, তখন আমাদের 3, 2 গুণ করে 6 এভাবে হিসাব করতে হয়, ওটা আমরা একটু দেখব।
দেখো এই যৌগটার ক্ষেত্রে এখানে কি হয়েছে, এই জায়গাটা দেখো যে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, এ একটা যৌগ, এ একটা যৌগ, দুইটা যৌগ বিক্রিয়া করে যে বন্ধন গঠন করবে সেই বন্ধনটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এটা কোন ধরনের যৌগ হবে? আয়নিক যৌগ না? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে? অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে না? অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, মানে 3 ইলেকট্রন। অ্যালুমিনিয়াম ইলেকট্রন করে 3টা, আর অক্সিজেন কয়টা গ্রহণ করতে পারবে? 2টা। আর অক্সিজেনের জারণ মান হচ্ছে 2, অ্যালুমিনিয়ামের জারণ মান, সরি জারণ মান তো যোজনী, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ও 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ও 2টা ইলেকট্রন গ্রহণ করে। তো অক্সিজেন গ্রহণ করতে পারবে সর্বোচ্চ 2টা, কিন্তু ও দান করতে পারে কয়টা? 3টা। এখন দেখো কি একটা ঝামেলা হয়েছে, অ্যালুমিনিয়াম ও ত্যাগ করবে কয়টা? 3 ইলেকট্রন, হয়ে কি হয়? অ্যালুমিনিয়াম 3+ আয়ন তৈরি হয়। আর অক্সিজেন ও দান গ্রহণ করতে পারে 2টা, 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, হয়ে যাব অক্সিজেন 2-। এখন এটা ব্যালেন্স করবো কিভাবে? ও 3টা দিল, গ্রহণ করে 2টা, আরেকটা কিভাবে ব্যালেন্স করবো? এই ক্ষেত্রে এই যে কয়টা দান করে গ্রহণ করে 2টাকে গুণ করে দেবো, ও করে 3টা, ও করে 2টা, তো 3 2 গুণ করলে কত হয়? 6। তার মানে আমাদের এখানে 6টা ইলেকট্রনের কারবার হবে, বুঝতে পারছো? তার মানে 6টা ইলেকট্রন কারবার হবে। এখন দেখো অ্যালুমিনিয়ামকে যদি 6টা ইলেকট্রন ত্যাগ করতে হয় তাহলে কয়টা অ্যালুমিনিয়াম লাগবে? ভালোভাবে ভেবে বলো। 2টা অ্যালুমিনিয়াম লাগবে, 3 দুগুণে 6। একটা অ্যালুমিনিয়ামে 3টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা অ্যালুমিনিয়ামে 6টা ইলেকট্রন ত্যাগ করবে। অক্সিজেনের এই 6টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে কয়টা অক্সিজেন লাগবে? একটা অক্সিজেন 2টা গ্রহণ করে, তাহলে 3টা অক্সিজেন 6টা গ্রহণ করবে। এবার ব্যালেন্স হলো? ওকে, তাহলে এখানে কত হলো? এখানে 2টা ছিল, এখানে 3টা ছিল। এবার আমরা যোগ করে দেব, যোগ করলে কত হয়? প্লাসে মাইনাসে যুক্ত হয়ে যাবে। তখন আমাদের এই কাজটা হবে যে অ্যালুমিনিয়াম টু অক্সিজেন 3, ওকে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এভাবে আমাদের গঠন হয়ে যাবে। এবং এই যে গঠন চিত্রটা এখানে ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর করে তোমাকে দেখাইতে হবে, এখানে অ্যালুমিনিয়ামগুলো আকারে দেখাইতে হবে, যে এই 3টা যদি ত্যাগ করে দেয় তখন এখানে তো একটা কমে যাবে, তখন এখানে 8টা থাকবে, এভাবে দেখাইতে হবে। প্লাস হচ্ছে এই জায়গায় অক্সিজেনেরটা তোমাদের দেখাই দিতে হবে, দেখা দিয়ে তারপর তোমাদের এই বিক্রিয়াটা দেখাতে হবে। তো এই ধরনের প্রশ্ন আসলে প্রথমে এই ডায়াগ্রামটা আঁকাবা, আঁকানোর পর তারপরে এই বিক্রিয়াটা করে দিবা, এবং তোমাদের কিছু লিখতে হবে। কি লিখবা? সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এবং একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে 2টা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন ত্যাগ করবে, এবং 3টা অক্সিজেন 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড তৈরি হবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা সামনের দিকে আগাই। আয়নিক যৌগ তো বুঝলাম, এবার আমরা দেখব টাইপ 7-এ সমযোজী যৌগের গঠন চিত্র। সমযোজী যৌগ এটার মতো হবে আয়নিকের মতোই। সমযোজী যৌগে কি করবে? ইলেকট্রন তার গ্রহণ ত্যাগের বিষয় না, এখানে হচ্ছে শেয়ার করে সমঝোতার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ হবে। মনে করো কার্বনের 4টা ইলেকট্রন আছে, ওর আরো 4টা দরকার, আর হাইড্রোজেনের একটা দরকার, এজন্য 4 জন হাইড্রোজেন এবং একটা কার্বন মিলে একটা বন্ধন তৈরি হলো। এই যে একটা সমযোজী বন্ধনের মাধ্যমে একটা যৌগ তৈরি হলো, এই যৌগটার নাম হচ্ছে মিথেন। যৌগটার নাম কি? মিথেন, CH4। তাহলে এটা একটা সমযোজী যৌগ। তাহলে এটা গঠন চিত্রের মাধ্যমে দেখা দিবা, যেহেতু বলবা যে এখানে বলবা যে কার্বনের সর্বশেষ শক্তি হচ্ছে 4টা ইলেকট্রন আছে, এখন ওর অষ্টক পূরণের জন্য আরো 4টা ইলেকট্রন দরকার। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, ওর যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ওর আর একটা ইলেকট্রন দরকার। এজন্য 4টা হাইড্রোজেন এবং একটা কার্বন একসাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে একটা যৌগ গঠন করবে, সেটা হচ্ছে মিথেন। এখানে কার্বনের পরিবর্তে অন্য কিছু হতে পারে, হাইড্রোজেনের পরিবর্তে অন্য কিছু হতে পারে, এটা সমযোজী যৌগের ক্ষেত্রে। তাহলে আমাদের এগুলো এবিসিডি আকারে দেওয়া থাকবে, তখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এ কি, বি কি, সি কি, এবং এগুলো কোনটা আয়নিক যৌগ হবে, কোনটা সমযোজী যৌগ হবে, এটা তোমার খেয়াল রাখতে হবে।
এই জায়গায় একটা সচেতনমূলক যে বিষয়টা আছে ওটা আমি বলে দিই। যেমন বেরিয়াম, বেরিয়াম ক্লোরাইড, এটা অনেকে মনে করে যে আয়নিক যৌগ, আসলে এটা আয়নিক যৌগ না, এটা সমযোজী যৌগ। ওকে, এগুলো কিছু কিছু এক্সেপশনাল থাকবে। দেখো এটা কি হয় যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, 4 না? বেরিলিয়াম 4। ও কি করে বেরিলিয়ামটা, দেখো এখানে একটা, এখানে একটা, এই 4টা ইলেকট্রন ছিল বেরিলিয়ামের। ও হচ্ছে 2টা ক্লোরিনের সাথে যুক্ত হবে, 2টা ক্লোরিনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো এই জায়গায় কিন্তু অষ্টক নিয়ম মানতেছে না, এই জায়গায় সর্বশেষ শক্তি স্তর কিন্তু অষ্টক মানে নেয়। তাহলে এই জায়গাটায় ও 2-এর নিয়মটা মানে, একটা জোড়া একটা জোড়া, এখানে 2টা জোড়া রয়েছে। তার মানে এই জায়গাটায় বেরিলিয়ামের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানে না, এক্ষেত্রে 2-এর নিয়ম মানে, এবং এটা একটা সমযোজী যৌগ। তোমরা দেখলেই অনেকে মনে হবে যে বেরিয়াম ক্লোরাইড, বেরিয়ামের সর্বশেষ শক্তি হচ্ছে 2টা ইলেকট্রন আছে, এটা ত্যাগ করে দিয়ে আমরা রাসায়নিক যৌগ তৈরি হয়ে যায়, আয়নিক যৌগ তৈরি হয়ে যায়। তো এটা হয় না, এটা হচ্ছে সমযোজী যৌগ পরিণত হয়। এটা এটা একটু খেয়াল রাখবে, এটা আসতে পারে। এরপর আমরা দেখব বোর্ড প্রশ্নে তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে প্রশ্ন আসে। প্রথমে আমরা দেখব যে রাজশাহী বোর্ড 2023 সালের যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা এখানে দেখো, এর একটা চার্ট দেওয়া আছে তোমাকে। হ্যাঁ, এই চার্টটার ভিতরে মোল এ বি সি ডি 4টা মোল দেওয়া রয়েছে, এদের তোমাকে পর্যায় দেওয়া আছে এবং ইলেকট্রন গ্রুপ নাম্বার দেওয়া আছে। দেখো এই মোলটা, এ যে মোলটা রয়েছে, এই মোলটা হচ্ছে, কালো তো সাদা হয়ে গেল। আচ্ছা, এই মোলটা হচ্ছে পর্যায় 2 এবং গ্রুপ 1 এ রয়েছে। তো পর্যায় 2 গ্রুপ 1 এ থাকতে পারে কোন মোলটা, লিথিয়াম। এটা থেকে আমরা বলতে পারি এটা লিথিয়াম, রাইট। আবার দেখো পর্যায় 2 এর 17 নম্বর মোলটা কোনটা হতে পারে, 17 নম্বর সবার উপরে ফ্লোরিনটা, এটা হবে ফ্লোরিন। যে 2 নম্বরে যে সবার প্রথমে কোনটা থাকে, ফ্লোরিন, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে সবার উপরে তো ফ্লোরিনই ছিল, তা ফ্লোরিন। এবার দেখব যে গ্রুপ 3 আমাদের, সরি পর্যায় 3, পর্যায় 3-এ 15 নম্বর গ্রুপে কি ছিল, 15 নম্বর গ্রুপে কি ছিল। আচ্ছা, এর আগে দেখি 2 নাম্বারটা। পর্যায় 3-এ 17 নম্বর গ্রুপে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা ছিল ফ্লোরিন, এটা হবে কি ক্লোরিন, তাই না? ফ্লোরিন, এটা হবে ক্লোরিন। এখন পর্যায় 3-তে 15 নম্বর গ্রুপে কি ছিল, 15 নম্বর গ্রুপ, দেখো ক্লোরিনের পারমাণবিক ভর কত, 17। 17 থেকে 1 পিছে দাও, 16। 16 থেকে 1 পিছে দাও, তার মানে কত, ফসফরাস। পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে আমরা বললাম লিথিয়াম, ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন, এই মৌলগুলো আমরা পেয়ে গেলাম। এখন মৌলগুলো যখন পেয়ে গেছি, এখন আমরা এগুলো দ্বারা বলবো যে কোনটা দ্বারা কি কি ইলেকট্রন বন্ধন গঠন সম্ভব। দেখো গ নম্বরে আসছে এ এবং বি দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। এটা রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তো আমি বললাম না যে এগুলো আসে, যে ডায়াগ্রামের মাধ্যমে আসে। এখন দেখো এই লিথিয়াম এবং ফ্লোরিন, এটা হচ্ছে কোন ধরনের যৌগ গঠন করবে, লিথিয়ামটা হচ্ছে একটা ধাতু, লিথিয়াম ধাতু না, ধাতুরা কি করে, ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই ফ্লোরিনকে ইলেকট্রন একটা দান করে দিবে। তাহলে ফ্লোরিনকে ইলেকট্রন দান করার মাধ্যমে এরা যে গঠন বন্ধনটা তৈরি করবে, এটা কি বন্ধন তৈরি হবে, রাসায়নিক বন্ধন তৈরি হবে। এই রাসায়নিক বন্ধনটা তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে। এই যে লিথিয়ামটা এভাবে আঁকবা, লিথিয়াম 2টা, সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল। এখন এখানে ফ্লোরিনটা আঁকবা, ও সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন দরকার ছিল, তখন ও একটা ইলেকট্রন এখানে দিবে, দিয়ে এই জায়গায় আবার দেখবা লিথিয়াম ছোট করে, এখানে ফ্লোরিনটা আঁকাবা, লিথিয়াম প্লাস, এখানে মাইনাস হবে,
তখন এখানে আবার তোমার বিক্রিয়া করে দেখাতে হবে। লিথিয়াম একটা ইলেকট্রন দান করছে, লিথিয়াম প্লাস হয়েছে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, ফ্লোরিন মাইনাস হচ্ছে, তারপর বিক্রিয়াটা করে শেষ করে দিবা। ওকে, এবার দেখি যে গ নম্বরে কি বলা আছে। গ নম্বরে বলা আছে সি ও ডি দ্বারা গঠিত যৌগের পোলার দ্রবণে দ্রবণীয়তা বিশ্লেষণ করো। চলে আসছে কিন্তু আমাদের পোলার আসছে কি সিওডি। সিওডি মানে লাস্টে দুইটা, ফসফরাস আর ক্লোরিন। ফসফরাস আর ক্লোরিন, লাস্টে কি আছে? সিতে কি আছে? সিতে আছে ফসফরাস আর ডিতে আছে ক্লোরিন। এই দুইটা দ্বারা কি কি যৌগ গঠিত হয়? ফসফরাস ট্রাইক্লোরাইড একটা গঠিত হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড একটা গঠিত হয়। ঠিক আছে, এই দুইটা যৌগ গঠিত হইতে পারে। এখন পোলার দ্রবণে, পোলার দ্রবণ কোনটা হইতে পারে? পোলার দ্রবণ হচ্ছে পানি। ধরো পানি H2, এটা একটা পোলার দ্রবণ না পানি? এখন এই সিওডি দ্বারা গঠিত যৌগ বা ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস পেন্টাক্লোরাইড, এরা পানিতে দ্রবণীয়তা মানে দ্রবণীয় হবে কিনা ওটা আমাদের বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে আমরা আগেই দেখে আসছিলাম যে ফসফরাস ট্রাইক্লোরাইড যেটা, এটা পোল তৈরি হয়। পানি একটা পোলার যৌগ, যেহেতু এটা পোল তৈরি হয় বা পোলার যৌগ, সুতরাং এটা পানিতে দ্রবীভূত হবে। আর ফসফরাস পেন্টাক্লোরাইড যেহেতু এটা নন পোলার, তা নন পোলার যৌগগুলো পানিতে দ্রবীভূত হবে না। এটা পানিতে দ্রবীভূত হবে না, এটা পানিতে দ্রবীভূত হবে। তো এটা তোমরা সুন্দরভাবে একটু ব্যাখ্যা করে দিতে হবে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের যে গঠন চিত্র আঁকাবা, ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন চিত্র আঁকাবা, আগে বলবা যে এটা পোল সম্ভব, এটা পোল করা সম্ভব না, মানে এটা ডাইপোল সম্ভব, এটা ডাইপোল সম্ভব না। যার কারণে এটা পোলার দ্রবণে দ্রবীভূত হবে, এটা পোলার দ্রবণে দ্রবীভূত হবে না। এতটুকু সুন্দরভাবে যদি লিখে দাও তাহলে কিন্তু তোমাদের ফুল মার্ক চলে আসবে। এবার আমরা পরের প্রশ্নটা দেখব। দেখো, ময়মনসিংহ বোর্ডে 2023 সালে একটা প্রশ্ন আসছে যে QRT এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 12, 14, 17। একটি মৌল একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করে, একাধিক মৌলের স্থিতিশীলতা অর্জন করে। এই প্রশ্নটার মিনিংটা তোমাকে বুঝতে হবে। স্থিতিশীলতা অর্জন করে মানে হচ্ছে কি জানো? ও হচ্ছে বন্ধনে গঠিত হয়, বন্ধন গঠিত হয়, বুঝছো? বন্ধন ও হয় দুইটা হাইড্রোজেনের সাথে করতে পারে, একটা হাইড্রোজেনের সাথে করতে পারে, বা চারটা হাইড্রোজেনের সাথে করতে পারে, যতগুলো লাগে ওর স্থিতিশীলতা অর্জন করতে। এখন একাধিক উপায়ে ওই স্থিতিশীলতা অর্জন করে মানে একাধিক যোজনী প্রদর্শন করে, একাধিক যোজনী। তো এটা আমরা বুঝবো যোজনী। এখন তার আগে আমাদের দেখা উচিত যে কোনটা কি। কিউর পারমাণবিক হচ্ছে 12, 12তে কি থাকে? ম্যাগনেসিয়াম। আর হচ্ছে 14, তার মানে সিলিকন, এবং টি হচ্ছে 17, তার মানে ক্লোরিন। এই যে আমরা ক্লোরিন তো পাইয়ে গেছি। আমরা কি এর আগে দেখছিলাম যে ক্লোরিনের কতভাবে যোজনী প্রদর্শন করতে পারে? 1, 3, 5, 7 অনেকগুলো যোজনী প্রদর্শন করতে পারে ক্লোরিন, তাই না? তার মানে ক্লোরিন হচ্ছে একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করতে পারে। এটা আমরা ওইভাবে আঁকাই দেব। প্রথমেই সবগুলো ইলেকট্রোবিন্যাস বের করবা, ঠিক আছে? সবগুলো ইলেকট্রোবিন্যাস চেক করবা, ম্যাগনেসিয়ামের, সিলিকন, ক্লোরিন, ইলেকট্রোবিন্যাস দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এটা স্থিতিশীলতা অর্জন হবে কিনা একাধিক উপায়ে। ওকে, তাহলে ক্লোরিনটা হচ্ছে আমাদের একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করে। আগে দেখাইছি, এখন কি করে দেখাতে হবে? ওকে, রাজশাহী বোর্ড 2021, এটা লাস্ট। আচ্ছা দেখো কি বলা আছে। তো এটা এখানে মনে করো যে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা, উদ্দীপকে ওয়াই ও জেড এর মূল দ্বারা গঠিত যৌগটি পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করো। এই বারবার কিন্তু এই পানিতে দ্রবণীয়তার বিষয়টা চলে আসছে। এই জন্যই আমি প্রথমে এত বেশি করে তোমাদের পোলারিয়ন বা পোলারিটি বা ডাইপোল এই জিনিসগুলো পড়াইছি। অবশ্যই এটা পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করতে গেলে তোমাকে অবশ্যই পোলের ব্যাখ্যা করতে হবে, পোলার ডাইপোলের ব্যাখ্যা করতে হবে, কারণ পানি একটা পোলার যৌগ, আর পোলার যৌগই পোলার যৌগতে মিশে।
এখন দেখতে হবে যে ওয়াই ও জেড, ওয়াইটি কি আছে সোডিয়াম, আর জেটে আছে কোনটা ফ্লোরিন। তা সোডিয়াম এবং ফ্লোরিন এটা একটা আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইডের মতো, বুঝতে পারছো? সোডিয়াম ক্লোরাইড আছে না, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, একই গ্রুপের আর কি। ফ্লোরিন ক্লোরিন একই গ্রুপে না, ফ্লোরিন তারপর ক্লোরিন। হ্যাঁ, এখন দেখো সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ আর সোডিয়াম ফ্লোরাইড এটা একটা আয়নিক যৌগ। এখন এই যৌগে কি হয়, সোডিয়াম প্লাস হবে, ফ্লোরিন মাইনাস হবে, মানে দুইটা পোল সৃষ্টি হয়েছে কিনা, যেহেতু চার্জের দুইটা পোল সৃষ্টি হয় বা দুইটা চার্জ তৈরি হয়, চার্জ তৈরি, এটা তো আয়নিক যৌগ, অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, এটা পোলার নন পোলার কি আছে। এখন দেখো যেহেতু আয়নিক যৌগ এটা পানিতে দ্রবীভূত হবে, সেটা আমরা বলে দিলাম যে যৌগ দ্বারা গঠিত যৌগটি পানিতে দ্রবণীয়, এটা ব্যাখ্যা করো। তখন তুমি বলবা যৌগটি হচ্ছে একটা আয়নিক যৌগ, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস হয়, এবং এর প্লাস মাইনাস পানির যে ডাইপোলটা থাকে, পানির যে ডাইপোলটা থাকে এটা আংশিক যে ঋণাত্মক হয়, আংশিক ধনাত্মক হয়, তখন এই প্লাসটা এটার সাথে যুক্ত হয় আর মাইনাসটা এগুলোর সাথে যুক্ত হয়, এভাবে হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে যায়। এভাবে আকারে করে দিবা। এবং ঘ নম্বর যেটা আছে, এক্স এবং জেড দ্বারা গঠিত যৌগটি অষ্টক নিয়ম না মানলেও ওয়াই ও জেড দ্বারা যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে। আচ্ছা, এক্স ও জেড দ্বারা, তাহলে এক্স কোনটা, এক্স এবং জেড, এটা হচ্ছে কি আমাদের বোরন, বোরন আর ফ্লোরাইড ওইটার মতো। এই যে একটু আগে আমরা দেখলাম না বোরন ট্রাইক্লোরাইড যেটা হলো, যে পেন্টাক্লোরাইড হলো না কেন, তাহলে এখানে তিনটা যুক্ত হলো, তাহলে দেখো এখানে কয়টা হলো, তিন জোড়া। অষ্টক নিয়ম মানে নাই কিন্তু, এটা হচ্ছে অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন হলো না, অষ্টক সংকোচন নিয়ম হলো এখানে। তাহলে সেটাই বলছে যে এক্স এবং জেড দ্বারা যৌগটি অষ্টক নিয়ম মানে না, মানে এটা মানে না। এখন ওয়াই এবং জেড, ওয়াই কোনটা, ওয়াই এবং জেড এটা অষ্টক নিয়ম মেনে চলে। ওয়াই এবং জেডে কি আছে, সোডিয়াম ফ্লোরাইড, এখানে তো সুন্দরভাবে অষ্টক নিয়ম মানে সোডিয়াম ফ্লোরাইড, তাই না? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তখন কি হয়, সোডিয়ামের সর্বশেষ শক্তি একটা ইলেকট্রন ছিল, ওটা ত্যাগ করে দিয়ে, তেমন এই ইলেকট্রন ত্যাগ করে দিয়ে অষ্টক পূর্ণ করে ফেললো। আর ফ্লোরিন কি হলো, একটা ইলেকট্রন দরকার ছিল, ওইখান থেকে একটা ইলেকট্রন এনে আটটা পূরণ করলো। তার মানে ওরা খুব, হ্যাঁ হ্যাঁ, বোরন তো সম্ভব না, ও তিনটা বেশি আর দিবে কি, ওর তো নাই, থাকলে আরেকটা ফ্লোরিনের সাথে যুক্ত হইতো আর কি, সেটাও সম্ভব না। যেহেতু এখানে এটা অষ্টক নিয়ম মেনে চলে, তো এগুলো একটু তোমাকে সুন্দরভাবে লিখে দিতে হবে। তো এই অধ্যায়ে এখানেই সমাপ্ত হলো, যে সবগুলো টাইপ এবং টপিক যতভাবে বোর্ড পরীক্ষা আসে সবগুলো আমরা দেখে ফেললাম। তো এগুলো যদি সুন্দরভাবে করে রাখো, তো এই অধ্যায় দিয়ে তোমাদের যেভাবে যেখান থেকে কোশ্চেন করুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা। তো আমরা এবার দেখি যে আমরা আমাদের এই এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে কতদূর আগাইতে পারলাম। তো এখান থেকে দেখো যে অধ্যায় 1 2 3 4 5 এই 5টা অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেলছি। এই আমাদের যে এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস এটা কিন্তু খুব দ্রুত জোরে চলে যাচ্ছে, তাই না? তাহলে এভাবে আমরা 1 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত শেষ করে ফেলবো। অলরেডি আমরা 5 পর্যন্ত শেষ করে ফেলছি।